স্বাগতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি মাকদুরা মিতি। চলতি বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন। সোমবার সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরো অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করবো। আমি তো বললাম পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে তখন আপনাদের সাথে তুলে ধরবো। এটা এখানে তো আলোচনার বিষয় না, দিনের এটা তো সময় মতো হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে, এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। ভোটের কালির শুকানোর আগেই ইশতেহারে দেয়া কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে মাহদি আমিন অর্থনীতিতে সংস্কার, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রণয়নের কাজ অনেকটাই চূড়ান্ত হওয়া সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বলেন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগ বান্ধব নীতিমালা নেওয়া হয়েছে। ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেখানে অত্যন্ত স্বল্প সময়ের ভেতর সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে টেক্সটাইল ও পাট খাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের। দুই দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করার সম্ভাবনা দেখছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, জ্বালানির সংকট বড় বাধা হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। টেক্সটাইল খাতের দক্ষতা বাড়াতে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা আদান প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বিশ্ববাজারে টিকে থাকতে শুধু পোশাক উৎপাদন নয়, প্রযুক্তি, গবেষণা ও উচ্চমূল্যের পণ্য যেতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ। রাজধানীর জেডিপিসি মিলনায়তনে অনুষ্ঠিত চীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে গুরুত্ব পায় দুই দেশের শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা, গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ মানব সম্পদ তৈরিতে যৌথভাবে কাজ করার উপর জোর দেন সংশ্লিষ্টরা। দুই দেশের শক্তিকে একত্রিত করতে পারলে আমরা একটি শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ চায়না টেক্সটাইল এবং ফ্যাশন ইনোভেশন পার্টনারশিপ গড়ে তুলতে পারি। টেক্সটাইল সেক্টরে চায়না গ্লোবাল লিডারদের একজন, তাদের সহায়তায় আমাদের এই সেক্টরে কাজ করার যে নতুন ক্ষেত্র দিগন্ত উন্মোচিত হয়েছে আমি বিশ্বাস করি। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়ে বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতে রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। এখনো বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগ আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট, সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। দুই দেশের শিক্ষা গবেষণা বাড়াতে চাই উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন হলেও শিক্ষার্থী ও পাঠদানের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি, বরং রাজনৈতিক অভিলাষে করা হয়েছে। ভোকেশনাল সেন্টারগুলি আর মাশরুম গ্রোথ না করে টেক্সটাইল ইনস্টিটিউটগুলি আমরা বিশেষত চাইনিজ কারিকুলামের সাথে
এটাকে অ্যালাইন করতে চাই। আমরা দেখতে চাই আমাদের এখানের একটা প্রপার রিভিউ করে যে আমাদের কারিকুলামগুলি কোন জায়গায় আছে, তাদের সাথে আমরা একটা প্রক্সিমিটি দাঁড় করাতে চাই। আয়োজকদের প্রত্যাশা, চীনের সঙ্গে এই একাডেমিয়া ও শিল্প সংযোগ দেশের টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে। একদিকে যদি প্রোডাক্টিভিটি বাড়ে, তাহলে চাষিরা আজকে যে প্রাইসটা পায় তার এক ইউনিট থেকে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। শহরের ওপর চাপ কমিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 60,000 কোটি টাকা। আগের অর্থ বছরের তুলনায় প্রায় 54% বাড়িয়ে ঋণ বিতরণের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোর মোট ঋণের 4% কৃষি ও পল্লী ঋণ খাতে বিতরণ বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালায় প্রকৃত কৃষক শনাক্তে কৃষক কার্ড ও কর্মকর্তাদের প্রত্যয়ন চালুর পাশাপাশি বাধ্যতামূলক পাস বইয়ের নিয়ম বাতিল করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদে দলগত ও 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ রাখা হয়েছে। নারী ও প্রান্তিক কৃষকরা পাবেন বিকল্প জামানতেই ঋণ। একই সাথে চুক্তিভিত্তিক চাষাবাদে ঋণ পাওয়া আরও সহজ করা হয়েছে। আমরা আসলে কৃষির যে অবদান আমাদের জাতীয় আয়ে, আমরা যদি 10%ও ধরি, আর কৃষি ঋণের যে শেয়ার, টোটাল ক্রেডিটের শেয়ার, সেটা হচ্ছে 2.5%। এটা অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। অর্থাৎ কৃষির অবদানকে স্বীকার করে কৃষির উন্নয়নকে যদি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই, কৃষিতে আসলে আরো মনোযোগ দেওয়া দরকার। ভোক্তা সংশ্লিষ্ট প্রতিটি খাত নিয়ে মতবিনিময় শেষে বাজার নিয়ন্ত্রণে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহুরুল ইসলাম। জানান, গণজরিমানা নয়, বাজার বিশ্লেষণ করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে। আর ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজি ও ফরিয়াদের দৌরত্বে বাড়ছে পণ্যের দাম। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজার চড়া। শাকসবজি, মাছ মাংস থেকে ডিম, বেশিরভাগ পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সরকারি হিসেবে জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে তার প্রভাব নেই। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট খাতের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজ ও ফরিয়াদদের কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম। দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা পণ্যের ক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত ব্যবধান বজায় রাখবেন। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, শুধু আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। অতিরিক্ত মুনাফা ও ভেজাল রোধে প্রয়োজন ব্যবসায়ী ও ভোক্তার সচেতনতা। কোনো পাইকার বগুড়া থেকে কিনেছে অথবা যশোর থেকে কিনেছে, সে তো একটা নির্দিষ্ট দামে কিনেছে, তাহলে এখান আসার পর সিন্ডিকেশনের কারণে এটার হেরফের হচ্ছে। ভোক্তা মহাপরিচালক বলেন, গণজরিমানা নয়, প্রতিটি খাতের সঙ্গে সমন্বয় করে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা হবে মূল লক্ষ্য। খুব প্রজ্ঞাবান হন এবং বিষয়গুলো বুঝেন, আমলে না, তাহলে আপনি বাজার বিশ্লেষণে যাবেন যে না, আমি 1000 ব্যবসায়ীকে জরিমানা করা আমার ঠিক হবে না। তাহলে কোথায় কোথায় বিভ্রান্তিটা আছে, কোথায় আমার গলতটি আছে, সেটি আপনাকে বের করতে হবে। এবং এটি বের করে হয়তো গুটি কয়েক ব্যবসায়ীর কারণে হয়তো এই বিষয়টি তৈরি হয়েছে, তাহলে কিন্তু আপনি ওই গুটি কয়েক ব্যবসায়ীকে চিহ্নিত করে আপনি জরিমানা আওতা হতে পারেন। ব্যবসায়ী ভোক্তার সমন্বয়ে বাজারে কারসাজি ও অনিয়ম কমানো সম্ভব বলে মনে করে ভোক্তা অধিদপ্তর। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর দীর্ঘ লাইনের সেই চেনা ভোগান্তি এখন আর নেই রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনাল ফের চালু হওয়ায় গ্যাস সরবরাহে ফিরেছে স্বস্তি। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপ থাকায় অল্প সময়ে প্রয়োজনীয় জ্বালানি নিচ্ছেন চালকরা। যানবাহনের চাপ কমায় গতি ফিরেছে পাম্প কর্মীদের কার্যক্রমেও। তবে স্বস্তি ফিরলেও সংকট এখনই কাটছে না বলছেন সংশ্লিষ্ট।
গত কয়েক সপ্তাহ ধরে সিএনজি ফিলিং স্টেশনের সামনে ছিল গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। গ্যাসের আশায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে থাকতো সারিবদ্ধভাবে। ঘন্টা পেরিয়ে যেত, তবু মিলত না জ্বালানি। কিন্তু এখন রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র অনেকটাই ভিন্ন। গ্যাসের জন্য নেই আগের সেই দীর্ঘ সারি। স্টেশনে গাড়ি আসছে, গ্যাস নিচ্ছে, তারপর দ্রুতই বেরিয়ে যাচ্ছে গন্তব্যের পথে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আবার চালু হওয়ায় ফিরেছে এই স্বস্তি। পর্যাপ্ত চাপ থাকায় গেল কয়েক সপ্তাহের তুলনায় দ্রুতই প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন চালকরা। আগের দিনের চাইতে অনেকটা ভালো, এরকম হলে চলা যায় মোটামুটি। যে একটা কষ্ট ছিল, একটা দুর্ভোগ ছিল, আল্লাহর মতে এটা আজকে থেকে একটু মোটামুটি ভালো হইতেছে আর কি। গতকাল 2:30 থেকে 2:45 থেকে আপনার মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। গ্যাসের চাপ পর্যাপ্ত থাকায় দ্রুত সরবরাহ দিতে পারছেন স্টেশন কর্মীরাও। বলছেন যানবাহনের চাপ কিছুটা কমেছে, স্বাভাবিক গতিতে চলছে ফিলিং কার্যক্রম। তবে কিছুটা ভোগান্তি এখনো রয়েছে বলেও জানান তারা। আগে থেকে আজকে প্রেসার একটু বাড়ছে, আগে ছিল 100 প্রেসার আর আজকে 150 প্রেসার। কালকে আনুমানিক 3টার পর থেকে বাড়ছিল, 9টা বন্ধ, এই আজকে সকাল 9টা বন্ধ, এরকম ইটা ছিল আর কি, ভালো প্রেসারটা ছিল। গাড়ি অনেক কাটছে, জনসাধারণ অনেকেই স্বস্তি মনে করছে। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষার এই ভোগান্তি এখন অনেকটাই পেছনে। গ্রাহকরা বলছেন সাময়িক স্বস্তি নয়, তাদের প্রত্যাশা গ্যাস সরবরাহে এমন স্বাভাবিকতা বজায় থাকুক নিয়মিত। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের গ্যাস সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি মেরামত সাপেক্ষে সরবরাহ বাড়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। জেলার 51টি সিএনজি স্টেশনে এখন গ্যাসের চাপ 8 থেকে 9 PSI। চালকরা বলছেন গত এক সপ্তাহের তুলনায় এখন গ্যাস পাওয়া সহজ হয়েছে। শিল্প খাতেও এসেছে কিছুটা গতি, যদিও গ্যাসের চাপ এখনও চাহিদার তুলনায় অনেক কম। শফিপুর, মৌচাক ও টঙ্গীর কারখানাগুলোতে উৎপাদন প্রক্রিয়া আবারও সচল হতে শুরু করেছে। এদিকে আবাসিক গ্রাহকদের গ্যাস ব্যবহারের ক্ষেত্রেও কিছুটা উন্নতি হয়েছে। নরসিংদীতে সচল হয়েছে 350টি গ্যাস চালিত কলকারখানা। তবে এখনও গ্যাসের পর্যাপ্ত চাপ না পাওয়ায় অর্ধেক মেশিন বন্ধ রেখেই উৎপাদন শুরু হয়েছে। এদিকে 4 দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত পরিসরে গ্যাস সরবরাহ চালু হলেও পাইপলাইনে চাপ কম থাকায় অধিকাংশ চুলা জ্বলছে না। এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ স্বাভাবিক হয়নি। জেলার গ্যাস নির্ভর 17টি শিল্প কলকারখানায় উৎপাদন বন্ধ থাকায় বাণিজ্যিক ক্ষতি হচ্ছে। আমদানি ফলের দাম কমাতে ঋণপত্র খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে না। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রাখতে ফল আমদানির ক্ষেত্রে ঋণপত্র খোলার শর্ত সহজ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ফল আমদানি সহজ করা, বাজারে সরবরাহ বাড়ানো এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে এলসি খোলার সময় আমদানিকারকদের পুরো আমদানি মূল্যের সমপরিমাণ টাকা নগদ হিসেবে ব্যাংকে জমা রাখতে হবে না। এতে তাদের ব্যবসার অর্থ আটকে থাকবে কম এবং আমদানিতে আর্থিক চাপও কমবে। কুষ্টিয়ার সার সংকটে বিপাকে পড়েছেন আমন চাষিরা। চাহিদা মতো সার মিলছে না, যেটুকু মিলছে তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা সার মজুত করে তৈরি করছেন কৃত্রিম সংকট। এ কারণে বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার না পাওয়ায় আমন উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চলছে আমনের মৌসুম, জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত কৃষক। তবে এরই মধ্যে দেখা দিয়েছে সার সংকট। কুষ্টিয়ায় টিএসপি, ইউরিয়া, ডিএপি সহ সব ধরনের সারই কিনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের থেকে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি দামে। কৃষকদের অভিযোগ, ডিলার সিন্ডিকেট সার মজুত করে তৈরি করছেন কৃত্রিম সংকট। এ কারণেই বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার পাচ্ছেন না তারা। সার পাওয়া যাচ্ছে না, দাম বেশি দিলে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। ডিলাররাও ওই কথা, বেশি দাম বিক্রি গোপনে বিক্রি হচ্ছে। 20 কেজি 30 কেজি এমন দরকার, কিন্তু খোলা বাজারে গেলি সার আমরা পাচ্ছি, কিন্তু দাম অতিরিক্ত বেশি না, ডিলারে পাচ্ছি না। তো ডিলারে পাচ্ছি না বলেই তো আমরা খোলা বাজারে কিনছি। প্রতিটা সারের দামে কেজিতে 5 টাকা বাড়িয়ে, প্রতিটা সারের দামে। আপনি যাবেন কার কাছে, কার কাছে বিশ্বাস পাবেন?
বিচার এবং যাওয়ার মতন কোনো পরিবেশই নেই এখন বর্তমানে। তবে কৃষকদের এই অভিযোগের বিপরীতে খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন ডিলাররা। আমি আমার এই এলাকায় এই ব্যবসা প্রতিষ্ঠানে যদি বাইরের থেকে অনেক দূর থেকে আমার জোনের মধ্যে না, ওকে, আমার জোনের মধ্যে না থেকে যদি কেউ সার নিতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে বেশিতে ধরিও বা তাহলে তো তার অভিযোগ তো গ্র্যান্ট হবে না বলে আশা করি, কারণ তার তো নিজস্ব ডিলার আছে। কৃষকরা এমনিতেই বেশি ব্যবহার করে, যার কারণে আমরা কৃষকদের বোঝাচ্ছি যে আপনারা একটু কম ব্যবহার করেন, কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার করেন। সার সবগুলো অ্যাভেলেবেল আছে, নন ইউরিয়াটা একটু কম দেওয়া হচ্ছে আর কি, যাতে তারা পর্যায়ক্রমে মানে সুষম সারটা ব্যবহার করতে করে। তার জন্য আমরা চেষ্টা করছি তারা 3 ভাগে ভাগ করে যাতে সারটা দেয় আর কি। এদিকে সারের এমন সংকটে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের নেই তেমন কোনো নজরদারি, যদিও অভিযান চলমান বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা চলমান আছে এবং এটা চলতে থাকবে। কোনো ডিলার যদি কৃষককে হয়রানি করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমাদের কৃষি বিভাগ তৎপর আছে, আমাদের উপসাগর কৃষি কর্মকর্তা মাঠে কাজ করছেন, তারা কিন্তু নিজেরা দোকানে দাঁড়িয়ে সাথ দিচ্ছেন। আমরা আশা করছি যে যদি কোনো ডিলার এই কৃষকদের হয়রানি করেন, আমাদের প্রশাসন যারা আছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকর্মী যারা আছে, তারাও তৎপর আছে, আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। সার সংকট না কাটলে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দেবে শঙ্কা, বলছেন কৃষকরা। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমেছে। রবিবার ডিএসই এর প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 45 পয়েন্ট কমে 5814 পয়েন্টে অবস্থান করছে। এদিন 994 কোটি 85 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে 390টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 54টি কোম্পানির, কমেছে 318টির, আর অপরিবর্তিত রয়েছে 19টি কোম্পানির দর। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইআই 111 পয়েন্ট কমে 15,624 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো বাংলাদেশ। প্রতিষ্ঠানটির টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 16 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 16 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।